সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা বাড়িতে আছো আর নিরাপদে আছো। যেহেতু এখন করোনা ভাইরাসের কারণে বিদ্যালয় সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, সেহেতু বাড়িতে বসে তোমাদের লেখাপড়া করতে হয়। এই লেখাপড়া করার সময় তোমাদের অনেক সময় সমস্যায় পড়তে হয়, আর সেই সমস্যার সমাধান করার জন্য ঘরে বসে অনলাইন স্কুল দেখে তোমরা অনেক সমস্যার সমাধান করতে পারো। সেরকম এর একটি ক্লাস নিয়ে আছি আমি অনলাইন স্কুলে, মোহাম্মদ ইলিয়াস, আইসিটি টিচার, দক্ষিণ সখীপুর মাধ্যমিক বিদ্যালয়। আজ আমরা শিখব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়, নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়। আজকের পাঠের শিরোনাম হলো আমার শিক্ষায় ইন্টারনেট। আমাদের আজকের শিক্ষণফল হলো ডিজিটাল কন্টেন্ট এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো এবং ইন্টারনেটের গুরুত্ব ও ক্ষেত্র ব্যাখ্যা করতে পারবো, আইসিটির গুরুত্ব ও ক্যারিয়ারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। ডিজিটাল কন্টেন্ট কি এ সম্পর্কে এখন আমরা জানবো। অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত গৃহীত হয়, তাহলে সেটিকে ডিজিটাল কন্টেন্ট বলে। তবে সেটি ডিজিটাল বা অ্যানালগ যে কোনো পদ্ধতিতে সংরক্ষিত হতে পারে। ডিজিটাল কন্টেন্ট কম্পিউটারের ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হতে পারে। লিখিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও ডিজিটাল কন্টেন্ট হতে পারে। ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের ফলে তথ্য উপস্থাপন ও স্থানান্তর আমরা সহজভাবে করতে পারি, অর্থাৎ সহজতর হয়। এখন আমরা দেখব ডিজিটাল কন্টেন্ট এর প্রকারভেদ। ডিজিটাল কন্টেন্টকে চার ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, টেক্সট বা লিখিত কন্টেন্ট। নাম্বার 2, ছবি। নাম্বার 3, শব্দ বা অডিও। এবং নাম্বার 4, ভিডিও ও অ্যানিমেশন। টেক্সট বা লিখিত কন্টেন্ট কি? টেক্সট বা লিখিত কন্টেন্ট হলো ডিজিটাল মাধ্যমে এখনো লিখিত তথ্যের পরিমাণই বেশি। সব ধরনের লিখিত তথ্য এই ধারার কন্টেন্ট। এর মধ্যে রয়েছে নিবন্ধ, ব্লগ পোস্ট, পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা, পণ্যের মূল্যায়ন, ই-বুক, সংবাদপত্র, শ্বেতপত্র ইত্যাদি। ডিজিটাল কন্টেন্টে আরেকটি উপাদান ছবি। সব ধরনের ছবি, ক্যামেরায় তোলা বা হাতে আঁকা বা কম্পিউটারের সৃষ্ট সকল ধরনের ছবি এই ধারার কন্টেন্ট। এর মধ্যে রয়েছে ফটো, হাতে আঁকা ছবি, অঙ্কনকরণ, কার্টুন, ইনফোগ্রাফিক্স, অ্যানিমেটেড ছবি ইত্যাদি। ডিজিটাল কন্টেন্টের আরেকটি উপাদান হলো শব্দ বা অডিও। শব্দ বা অডিও আকারে সকল কন্টেন্ট এই প্রকারের অন্তর্ভুক্ত। যে কোনো বিষয়ে অডিও ফাইল, অডিও কন্টেন্টের পাশাপাশি ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত। ডিজিটাল কন্টেন্টের সর্বশেষ প্রকারভেদ হচ্ছে ভিডিও ও অ্যানিমেশন। এ সম্পর্কে এখন আমরা জানবো। আর ভিডিও কন্টেন্ট ও অ্যানিমেশন, বর্তমানে মোবাইল ফোনেও ভিডিও ব্যবস্থা থাকায় ভিডিও কন্টেন্টের পরিমাণ বাড়ছে। ইউটিউব এই ধরনের ভিডিও শেয়ারিং সাইটের কারণে ইন্টারনেটের ভিডিও কন্টেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পেয়েই যাচ্ছে। এছাড়া বর্তমানে ইন্টারনেটের কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হয়ে থাকে। এটিকে বলা হয় ভিডিও স্ট্রিমিং। এমন কন্টেন্টকে ভিডিও কন্টেন্টের আওতাভুক্ত। অর্থাৎ কি, ইন্টারনেটে যদি কোনো ভিডিও সরাসরি প্রচারিত হয়ে থাকে সেটাকে আমরা কি বলি? ভিডিও স্ট্রিমিং। এটাও কি
এই ভিডিও কন্টেন্টটাও কি ডিজিটাল কন্টেন্টের আওতাভুক্ত। ইবুক, এখন জানবো আমরা ইবুক। ইবুক হলো ইলেকট্রনিক বুক, অর্থাৎ ইবুকের ফুল স্পেলিং হলো ইলেকট্রনিক বুক। ইবুক বলতে আমরা বুঝি মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। ইবুক যেহেতু মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ, সেহেতু এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয়। সে কারণে ইবুকে শব্দ ও অ্যানিমেশন ইত্যাদি জুড়ে দেওয়া যায়। অবশ্য এখন অনেকেই ইবুক কেবল ইবুক আকারে প্রকাশিত করে, এগুলো মুদ্রিত রূপ থাকে না। ফলে অনেকে এখন আর ইবুককে মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্করণ বলতে নারাজ। এ ধরনের বই কেবল কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডার, ইবুক রিডারের মাধ্যমে পড়া যায়। প্রচলিত ইবুক রিডারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইবুক রিডার হলো অ্যামাজন কিন্ডল। এখন আমরা জানবো ইবুক ব্যবহারের সুবিধা। প্রত্যেকটা জিনিসের কিছু সুবিধা থাকে, তার মধ্যে ইবুকের সুবিধাগুলো এখন আমরা জানবো। ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়। ব্যবহারিকভাবে ইবুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নাই। কম্পিউটার বা রিডিং ডিভাইসে ইবুক সহজে সংরক্ষণ করা যায়। ইবুক সহজে স্থানান্তরযোগ্য। ইবুকের তথ্য অনুসন্ধান সহজতর। ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হলে কোনো ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই। ইবুক সহজে বিতরণ ও বিক্রয় যোগ্য। ইবুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব, ফলে আর্থিক সাশ্রয় হয়। এখন আমরা দেখব বিভিন্ন প্রকার ইবুক অথবা ইবুক সম্পর্কে জানবো। বর্তমানে ইবুকের বিভিন্ন প্রকারভেদ দেখা যায়। বিভিন্ন ধরনের প্রকাশনার জন্য বিভিন্ন ধরনের ইবুক রয়েছে, তবে সাধারণত ইবুকে নিম্নোক্ত 5টি শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলো হলো মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি, অনলাইন ইবুক, বাড়তি সুবিধা সহ ইবুক, চৌকস ইবুক, ইবুক অ্যাপস। এখন আমরা প্রত্যেকটি সম্পর্কে জানবো, অর্থাৎ কোনটার কি কাজ সে সম্পর্কে জানবো। অর্থাৎ মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি, এই ধরনের ইবুকগুলো মূলত মুদ্রিত বইয়ের মতোই হয়ে থাকে। সচরাচর এগুলো পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয়। পিডিএফ এর ফুল স্পেলিং হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। সম্পূর্ণ বই একসঙ্গে অথবা অধ্যায় হিসেবে পিডিএফ আকারে পাওয়া যায়। এরপরে রয়েছে অনলাইন ইবুক। যে ইবুকগুলো কেবল অনলাইনে তথা যে ইবুকগুলো শুধুমাত্র ইন্টারনেটে পড়া যায়, অর্থাৎ অনলাইনে পড়া যায়, সেগুলোকে অনলাইন ইবুক বলে। এগুলো সচরাচর HTML এ প্রকাশিত হয়ে থাকে। বাড়তি সুবিধা সহ ইবুক। মুদ্রিত বইয়ের মধ্যে কিন্তু কিছুটা বাড়তি সুবিধা সহ ইবুকে রয়েছে। এগুলো বইয়ের কন্টেন্ট ছাড়াও পাঠকের নিজে নোট লেখা, শব্দের অর্থ জানা ইত্যাদি সুবিধা থাকে। এগুলোর বেশিরভাগই ইপাব ফরম্যাটে প্রকাশিত হয়। এসব ইবুকের কোনোটি কেবল বিশেষ ডিভাইসে পড়া যায়, যেমন ফিল্ডস বা আইবুক রিডারে পড়ার উপযোগী ইবুক। তবে ফিল্ড বা আইবুকের ক্ষেত্রে নিজস্ব ফরম্যাট রয়েছে। চৌকস ইবুক। এখন আমরা দেখব চৌকস ইবুক। চৌকস ইবুকগুলোতে লিখিত অংশ ছাড়াও অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি সংযুক্ত থাকে। এই বইগুলোকে স্মার্ট ইবুক বলা হয়, অর্থাৎ চৌকস ইবুককে আবার স্মার্ট ইবুকও বলা হয়। এগুলোর কন্টেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ, যেমন এতে কুইজ থাকে, কুইজের উত্তর করার ব্যবস্থাও থাকে এবং উত্তর সঠিক হয়েছে কিনা তাও এই ইবুকের মাধ্যমেই জানা যায়। এমনকি এইসব বইকে ত্রিমাত্রিক ছবিও যুক্ত করা যায়, অর্থাৎ চৌকস ইবুকে ত্রিমাত্রিক ছবিও যুক্ত করা যায়। তবে অনেক ক্ষেত্রে এর উৎপাদনকারী বা নির্মাতারা এই সকল ইবুক এমন ফরম্যাটে তৈরি করেন যাতে কেবল নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে। যেমন ওপেন কম্পিউটার্সের তৈরি আইবুক কেবল আইপ্যাড বা ম্যাক কম্পিউটারে ভালোভাবে পড়া যায়। এখন আমরা জানবো ইবুক অ্যাপস। ইবুক অ্যাপসের ক্ষেত্রে ইবুকটি নিজেই একটি অ্যাপস আকারে প্রকাশিত হয়।
অ্যাপস ডাউনলোড করে কম্পিউটার বা মোবাইল ফোনে পড়া যায়। মুদ্রিত বইয়ের মতো ইবুকও কপিরাইটের আওতায় প্রকাশিত হয়ে থাকে। এখন আমরা দেখব ইন্টারনেট শিক্ষাক্ষেত্রে কি কি ব্যবহার করা যায়, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা সমূহ। বর্তমানে করোনাকালীন সময়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে ক্লাস করে, অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে ক্লাস নিয়ে তারা পাঠ শিখে থাকে। সেরকমই প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষকরা অনলাইনে ক্লাস দিচ্ছে এবং শিক্ষার্থীরা বাসায় বসে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইনে ক্লাস করছে। এরপরে রয়েছে আরেকটা কথা, শিক্ষা তথ্য, অর্থাৎ শিক্ষা সম্পর্কে যাবতীয় তথ্য আমরা ইন্টারনেটে থেকে জানতে পারি মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করে। সরকারি তথ্য, সরকারি যে কোনো ধরনের তথ্য সরকারি ওয়েবসাইট থেকে আমরা সহজেই জানতে পারি। ইমেল, ইমেলের ফুল স্পেলিং হচ্ছে ইলেকট্রনিক মেল, অর্থাৎ ইমেল হচ্ছে একটা যোগাযোগ মাধ্যম। শিক্ষার্থীরা বা শিক্ষায় যে কোনো কাজে আগে চিঠিপত্রের মতো ইমেলের মাধ্যমে আমরা অনলাইনে মেল করে একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারি। এরপর হচ্ছে ই অ্যাডমিন, ই অ্যাডমিনের মাধ্যমেও আমরা বিভিন্ন শিক্ষায় সুবিধা পেয়ে থাকি। এখন আমরা দেখব আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি, অর্থাৎ আইসিটির মাধ্যমে আমার ভবিষ্যৎ ক্যারিয়ার কিরকম হতে পারে তা নিয়ে একটা পরিকল্পনার মতো। হ্যাঁ, এর মাধ্যমে প্রোগ্রামিং, ওয়েবসাইট বিনির্মাণ, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মোবাইল ডেভেলপমেন্ট, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, অর্থাৎ ভবিষ্যতে আইসিটি বিহীন একটি দিন আমরা কল্পনা করতে পারবো না। আইসিটি সর্বমুখী ব্যবহারের কারণে কোনো প্রতিষ্ঠানের কর্মী হিসেবে যোগ দেওয়া কিংবা নিজে একটা প্রতিষ্ঠান তৈরি, উভয় ক্ষেত্রে আইসিটিকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে না। নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে তাই আইসিটিতে দক্ষতা উন্নয়নের জন্য নিজেকে যথেষ্ট সচেতন হতে হবে। সাধারণ অফিস সফটওয়্যারের ব্যবহার, ইন্টারনেট, ইমেল, সামাজিক যোগাযোগের মাধ্যম সব প্রায় সবকিছুতে প্রাথমিক দক্ষতা না থাকলে আগামীতে কোথাও চাকরি পাওয়া কঠিন হয়ে পড়বে। অন্যদিকে প্রোগ্রামিং, ওয়েবসাইট বিনির্মাণ, কম্পিউটার নিরাপত্তা ইত্যাদি বিশেষায়িত কাজেরও চাহিদা বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্যারিয়ার গঠনের একটি বড় ক্ষেত্র। তথ্য প্রযুক্তির প্রধান উপকরণটি বলা চলে কম্পিউটার। এই কম্পিউটারের যে কত শত কাজ আছে তা কল্পনা অতীত। কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, কল সেন্টার ইত্যাদি সবকিছুই এই কম্পিউটারের আওতাভুক্ত বা অন্তর্ভুক্ত। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক ইঞ্জিনিয়ারিং, মোবাইল কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন, এমন হাজারটি ক্যারিয়ারের নাম আমরা বলতে পারি। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রোগ্রামিংয়ের সম্ভাবনার দ্বার দিন দিন উন্মোচিত হচ্ছে। প্রোগ্রামিংয়ের চাহিদা বর্তমানে অনেক বেশি, সবকিছুতে এখন কম্পিউটারাইজ হচ্ছে। বিভিন্ন সফটওয়্যার দিয়ে এই প্রোগ্রাম আমরা তৈরি করতে পারি বা তোমরা তৈরি করতে পারবা। স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস প্রোগ্রামিংয়ের মাধ্যমে করা যায়। প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে একসময় অফিসে বসে ঘরের টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে। মোবাইল ডিভাইসের মাধ্যমে মানুষের রোগ নির্ণয় করা যাবে। দিন দিন ইলেকট্রনিক ডিভাইসের আকৃতি ছোট হয়ে যাচ্ছে এবং এদের কর্মক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, এটি আরও বৃদ্ধি পাবে। রান্না থেকে স্যাটেলাইট পরিচালনা পর্যন্ত সবকিছুই মানুষের হাতের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। এসব কিছু পরিচালিত হবে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে। বাংলাদেশে ইতিমধ্যে বেশ কিছু সফটওয়্যার কোম্পানি তৈরি করা হয়েছে যা বাংলাদেশের তৈরি বিভিন্ন সফটওয়্যার, মোবাইল অ্যাপস পৃথিবীর বিভিন্ন অন্য দেশেও রপ্তানি করছে। এটি আমাদের জন্য অবশ্যই গর্বের। বর্তমান তরুণ প্রজন্মের অনেক শিক্ষার্থী এই পেশার সঙ্গে জড়িত হয়ে পড়ছে। ভবিষ্যতে এই সেক্টরে আরও অনেক দক্ষ কর্মীর প্রয়োজন হবে। কাজেই ক্যারিয়ার হিসেবে আইসিটির সম্ভাবনা অনেক উজ্জ্বল। এসব বিবেচনা করে নিজের আইসিটি দক্ষতা বাড়িয়ে নিতে এখন থেকেই সচেষ্ট হওয়া আমাদের প্রত্যেকের
জরুরি। ধন্যবাদ জানানোর আগে শিক্ষার্থীদের বলতেছি, তোমরা করোনাকালীন সময়ে এই যে ফ্রি সময় পাচ্ছ, এই সময়টা অবশ্যই বাসায় একটু কাজে লাগাও। এবং তোমাদের এখনই যদি কাজে লাগাও, ইন ফিউচারে তোমরা সমস্যায় পড়বে। তাই যতটুকু সময় পাও বাসায় বসে লেখাপড়ার চেষ্টা করো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।